অবশেষে কৃষ্ণ সাগরে সংঘাত বন্ধে রাজি রাশিয়া ইউক্রেন। রিয়াদে ওয়াশিংটনের মধ্যস্থতায় সংলাপ, বাধা কাটছে বাণিজ্যিক জাহাজ চলাচলে, সামরিক যানে হামলার হুঁশিয়ারি। কারাবন্দী ইমামোগলুর মুক্তির দাবিতে এক সপ্তাহ ধরে উত্তাল তুরস্ক। রণক্ষেত্র রাজপথ সীমা অতিক্রম না করার সতর্কবার্তা এরদোয়ানের, কঠোর হওয়ার হুঁশিয়ারি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। নানা জল্পনা কল্পনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অবশেষে কৃষ্ণ সাগরে হামলা বন্ধে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস। হামলা বন্ধে রাজি হলেও সাগরে রুশ নৌবাহিনীর জাহাজের কোনো রকম চলাচল চুক্তির লঙ্ঘন বলে গণ্য হবে। স্পষ্ট এ বার্তা দিয়েছে জেলেনস্কি প্রশাসন। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি পুতিন প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে রিয়াদে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি সংলাপ। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা সেখানে গেলেও মুখোমুখি বসেননি মস্কো ও কিয়েভের প্রতিনিধিরা। এক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে ওয়াশিংটন। দুপক্ষের সঙ্গে আলোচনার পর অবশেষে ঐতিহাসিক এক সিদ্ধান্তে সম্মত হয়েছে পুতিন ও জেলেনস্কির প্রতিনিধিরা। এবার কৃষ্ণ সাগরে হামলা বন্ধে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়, কৃষ্ণ সাগরে সংঘাত বন্ধ, সেনা প্রত্যাহার এবং নিরাপদ জাহাজ চলাচলে একমত হয়েছে দুপক্ষ। পাশাপাশি বাণিজ্যিক জাহাজকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তারা। কিন্তু কবে বা কখন তা শুরু হবে এ বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। হোয়াইট হাউস আরও জানায়, চুক্তি মেনে চললে রাশিয়াকে কৃষি পণ্য ও সার রফতানিতে সহায়তা করা হবে, নৌবিমার খরচও কমানো হবে এবং বন্দর ও অর্থ প্রদানের ব্যবস্থায় প্রবেশাধিকার সহজ করা হবে। তবে ইউক্রেন কৃষ্ণ সাগরে হামলা বন্ধে রাজি হলেও বলেছে, সেখানে রুশ বাহিনীর জাহাজের কোনো রকম চলাফেরা চুক্তির লঙ্ঘন বলে গণ্য হবে। হামলা বন্ধে ঐক্যমতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ। তিনি বলেন, এখন থেকে কৃষ্ণ সাগর এলাকা ইউক্রেনের নিয়মিত নজরদারির মধ্যে থাকবে। যদি সাগরে কখনো কোনো প্রকার রুশ সামরিক জাহাজ দেখা যায় তাহলে তা লক্ষ্য করে হামলা চালানো হবে। যদিও এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি রুশ প্রশাসন। এদিকে যুদ্ধবিরতির আলোচনা হলেও স্বস্তিতে নেই ইউক্রেনীয়রা। তাদের দাবি, সংঘাত বন্ধে প্রতিশ্রুতির ফুলছুরি থাকলেও নেই বাস্তবায়ন। আমি কেবল ইউরোপের ঐক্যে বিশ্বাস করি, অন্য কিছুতে না। মার্কিনীরা শুধু লোক দেখানোই বিশ্বাসী। আমরা অপেক্ষা করছি যে ইউরোপ শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হবে। এর আগে 2022 সালে তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল রাশিয়া। সে সময় ইউরোপের প্রতিনিধি হিসেবে তুরস্কের পক্ষ থেকে রাশিয়াকে নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে যদি মস্কো কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা না দেয় তাহলে তাদের উপর জারি করা অনেক নিষেধাজ্ঞা তুলে নেবে ইউরোপ। ইউক্রেনের গম, ভুট্টা যেন কৃষ্ণ সাগর পথে নির্বিঘ্নে ইউরোপে পৌঁছতে পারে সেজন্য এ প্রস্তাব দেয় ইউরোপ। কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি না রাখায় 2023 সালে এই যুদ্ধবিরতি চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেয় ক্রেমলিন। মৌসুমীর সাথী, সময় সংবাদ। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই 2025 সালের বাজেট পাশ করেছে ইসরায়েল। মঙ্গলবার নেসেটের ভোটাভুটিতে পক্ষে 66 ও বিপক্ষে 52টি ভোট দেন আইন প্রণেতারা। বাজেটের ঘোর বিরোধিতা করে দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ অভিযোগ করে বলেছেন, নেতানিয়াহু রাজনীতি ছাড়া কিছুই বোঝেন না। তেল আবিবকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন তিনি। এদিকে বাজেট পাশ হওয়ার পর বিক্ষোভে ফেটে পড়েন জেরুজালেমবাসী। এ সময় নতুন করে নির্বাচনের দাবি জানান তারা। গাজার বন্দীদের ভবিষ্যৎ এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ইসরায়েলে 2025 সালের বাজেট পাশ হয়েছে। মঙ্গলবার দেশটির পার্লামেন্ট নেসেটে এ বাজেটের পক্ষে ভোট পড়ে 66টি আর বিপক্ষে 62টি। এ সময় উত্তপ্ত বাক্য বিনিময় হয় সরকার ও বিরোধী দলের মধ্যে। গণমাধ্যম জানায়, 31 মার্চের মধ্যে বাজেট অনুমোদিত না হলে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী সরকার পতনের মুখে পড়ত এবং আগামী নির্বাচনের ঘোষণা দিতে হতো। চলতি বছর বাজেট ধরা হয়েছে 20,350 কোটি মার্কিন ডলার, যা 2024 সালের তুলনায় 21% বেশি। এর ভেতর কেবল সামরিক খাতে ব্যয় ধরা হয়েছে 11,000 কোটি শেকলস। এদিকে এই দীর্ঘ বিলম্বিত বাজেটের সমালোচনা করেছেন দেশটির রাজনৈতিক বিরোধীরা। দেশের ইতিহাসে এটিকে সবচেয়ে বড় ডাকাতি বলে অভিহিত করেন বিরোধী নেতা ইয়ার লাপিদ। উত্তপ্ত অধিবেশনে বিরোধী আইন প্রণেতারা 59 লেখা প্ল্যাকার্ড তুলে ধরেন, যা 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের সংখ্যা। ভোটাভুটির পর নেতানিয়াহু যখন পার্লামেন্ট ত্যাগ করেন তখন তাকে অপমান করেন বিরোধী আইন প্রণেতারা। মানুষ মারা যাচ্ছে এবং আহত হচ্ছে, মধ্যবিত্তদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। সমস্ত নিরাপত্তা ধ্বংস করার পর আপনি অর্থনীতি শেষ করে দিচ্ছেন। রাজনীতি ছাড়া আপনি কিছুই চিন্তা করেন না।
সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল তুরস্ক। মঙ্গলবার বিরোধী নেতা একরেম ইমামোগলুর মুক্তির দাবিতে সপ্তম দিনের মতো জনতার ঢল নামে রাজধানীর আঙ্কারায়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও জলকামান নিক্ষেপের পাশাপাশি ধরপাকড় চালায় তারা। নাজুকে পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণের পাশাপাশি নিজেদের সীমা অতিক্রম না করতে বিক্ষোভকারীদের সতর্ক করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। হাজারো জনতার উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় দেশটির অন্যতম বড় শহর ইস্তাম্বুলের রাজপথ। এখানেও সংঘর্ষ হয় দুপক্ষের। টানা এক সপ্তাহ ধরে চলা এই আন্দোলন ধীরে ধীরে রূপ নিচ্ছে সরকার বিরোধী বিক্ষোভে। আন্দোলন যতই তীব্র হচ্ছে ততই নড়েচড়ে বসছে দেশটির সরকার। এরই মধ্যে নিজেদের সীমা অতিক্রম না করতে বিক্ষোভকারীদের সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এমনকি সংবেদনশীল এই সময় ধৈর্য ধারণ, উস্কানির ফাঁদে পা না দেয়া, ক্রোধের কাছে আত্মসমর্পণ না করা এবং যুব সমাজকে সস্তা রাজনীতির প্রতারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। যারা রাস্তায় সন্ত্রাস ছড়ায় এবং এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের কোনো গন্তব্য নেই। তারা যে পথ ধরে চলে তা একেবারেই উদ্দেশ্যহীন। সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা ও দুর্নীতির অভিযোগে গত বুধবার গ্রেফতার করা হয় রিসেপ তাইপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইমামোগলুকে। তার গ্রেফতারে এক দশকেরও বেশি সময় পর তুরস্কে সবচেয়ে বড় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে অভিযান চালানোর সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। এ নিয়ে 6 দিনে মৃতের সংখ্যা বেড়ে 24 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় 20 জন। দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করছে হাজারো দমকল কর্মী ও সেনা সদস্য। আতঙ্ক বিরাজ করছে প্রবাসী শিক্ষার্থীদের মধ্যে। কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। 6 দিনেও নিয়ন্ত্রণে আনা যায়নি দক্ষিণ কোরিয়ার দাবানল। দেশটির সানচেওন কাউন্টিতে শুক্রবার রাতে শুরু হওয়া দাবানল এরই মধ্যে ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি অঞ্চলে। বন বিভাগ জানিয়েছে বুধবার সকাল পর্যন্ত দেশ জুড়ে অন্তত 5টি বড় আগুন জ্বলছে। নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে দমকল কর্মী সহ সেনাবাহিনীর সদস্যরা। তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইউনাফ নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 17,000 হেক্টরের বেশি বনাঞ্চল পুড়ে গেছে। ধ্বংস হয়েছে কয়েকশো স্থাপনা। দাবানলের শিকার হয়েছে ঐতিহ্যবাহী স্থাপনাও। উইসিং কাউন্টির 1000-এরও বেশি পুরনো বৌদ্ধ মন্দির গুনসা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই মন্দিরটি 681 সালে নির্মিত হয়েছিল। তবে সৌভাগ্যক্রমে মন্দিরে রাখা জাতীয় ঐতিহ্যের নিদর্শনগুলো আগে থেকেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী হাইকো ফোক ভিলেজও আগুনে হুমকির মুখে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত এই গ্রামটি মূলত পর্যটকদের জন্য জনপ্রিয়। আগুনে মাত্র 8 কিলোমিটার দূরে চলে আসায় কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করেছে। আতঙ্কে আছে দাবানলের আশপাশে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরাও। এয়ারের মধ্যে প্রচুর ডাস্ট, আমরা বাইরে বেরোতে পারতেছি না। বের হলেই মনে হচ্ছে যে আমাদের নিঃশ্বাস এবং আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে। আবহাওয়া সেই আবহাওয়া অতি শুষ্ক, সেজন্য এই দাবানলটা হচ্ছে। এবং সেই সাথে এখানে গতকাল থেকে এখানে প্রচন্ড বাতাস প্রবাহিত হচ্ছে। দেশটির বন পরিষেবার মতে আকাশপথে অগ্নি নির্বাপন অভিযান চালানোর সময় একটি হেলিকপ্টার সিনপিয়ং মিয়নের গিয়ংবিরের কাছে একটি পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়। এতে পাইলটের মৃত্যু হয়। এছাড়াও কয়েকজন উদ্ধারকর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আগুনের তীব্রতায় এতটাই বেশি যে কর্তৃপক্ষ আন্দোলন সহ বেশ কয়েকটি শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। এমনকি দাবানল থেকে বাঁচতে স্থানীয় একটি কারাগার থেকে 500 বন্দীকে অন্যত্র স্থানান্তর করেছে কর্তৃপক্ষ। বন বিভাগ বলছে দাবানলের নিয়ন্ত্রণ আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হলেও শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসে আগুনের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রাগারের ভিডিও প্রকাশ করেছে ইরান। দেশটির সেনা কর্মকর্তাদের দাবি, সামরিক সক্ষমতার পরিপূর্ণ বিকাশ ঘটানো সম্ভব হলে ক্ষমতার লড়াইয়ে শত্রুদের চেয়ে কয়েক গুণ এগিয়ে থাকবে ইরান। এদিকে ইউরেনিয়ামে সমৃদ্ধ হলেও পারমাণবিক অস্ত্র তৈরি করেনি ইরান, এমন তথ্য উঠে এসেছে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে। পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি তেহরান। সামরিক সক্ষমতার জানান দিতে এবার ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডারের ভিডিও প্রকাশ করল ইরান। মঙ্গলবার প্রকাশিত ভিডিওটিতে দেখা যায় মাটির নিচে বিশাল এলাকা জুড়ে সাজানো আছে অত্যাধুনিক সব অস্ত্র, সামরিক যান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
নিজেদের সামরিক সক্ষমতার উন্নতি এবং সফলতার বিষয়ে ইরানের সামরিক কর্মকর্তারা বলেন, ক্ষমতার লড়াইয়ে এখন শত্রুদের চেয়ে অনেক বেশি এগিয়ে তারা। ইরানের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের পরমাণু অস্ত্র তৈরির কোনো তথ্য পায়নি দেশটি। বৃহস্পতিবার প্রকাশিত একটি নথির ভিত্তিতে প্রতিষ্ঠানটির প্রধান তুলসি গ্যাবার্ড এই তথ্য নিশ্চিত করেছেন। যদিও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার একটি প্রতিবেদন বলছে, চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে ইউরেনিয়াম উৎপাদন কয়েক গুণ বাড়িয়েছে তেহরান। মঙ্গলবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যতদিন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সর্বোচ্চ চাপ নীতি প্রত্যাহার না করছেন ততদিন আলোচনায় বসতে রাজি নয় তার দেশ। তবে মার্কিন নীতিতে পরিবর্তন আসলে তারা আলোচনায় বসতে পারেন এবং সে বিষয়ে পর্যালোচনা চলছে, যা যথাসময়ে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতে 10 লাখ একরের বেশি মুসলিমদের দান করা সম্পত্তি রয়েছে, যার আনুমানিক মূল্য $14 বিলিয়ন। এসব সম্পত্তি লুটপাটের শিকার হচ্ছে এমন অভিযোগ দীর্ঘদিনের। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হচ্ছে, সরকারি অবহেলা, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের কারণে বহু ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে গেছে। মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহর চলতি বছর জানুয়ারিতে বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেয়া হয় শহরটির শতবর্ষী একটি মসজিদ ও আশপাশের 250টির বেশি স্থাপনা। প্রশাসনের দাবি 2028 সালের কুম্ভ মেলা উপলক্ষে এলাকার সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু সরকারি নথিপত্র বলছে ভিন্ন তথ্য। 1985 সালের এক সরকারি গেজেট অনুসারে উজ্জয়িনীর এই জমি মুসলিমদের ওয়াকফ সম্পত্তি, যেখানে একসময় কবরস্থান ছিল। অথচ দীর্ঘদিন ধরে অবৈধ বিক্রির মাধ্যমে এই জমিতে গড়ে ওঠে আবাসিক এলাকা। ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ ব্যক্তিরাই এসব জমি দখল করেছে বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, ভারতে 10 লাখ একরের বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে, যার আনুমানিক মূল্য $14 বিলিয়ন বেশি। এই বিশাল সম্পদের ব্যবস্থাপনার দায়িত্ব রাজ্য ওয়াকফ বোর্ডগুলোর, কিন্তু সরকারি অবহেলা, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের কারণে বহু ওয়াকফ সম্পত্তি বেহাত হচ্ছে। কুম্ভমেলার সম্প্রসারণের নামে খোদ বিজেপি সরকার মুসলিমদের ধর্মীয় জমি দখল করছে বলেও অভিযোগ রয়েছে। এই বিতর্কের মধ্যেই কেন্দ্রীয় বিজেপি সরকার পার্লামেন্টে উত্থাপন করেছে নতুন ওয়াকফ সংশোধনী বিল। এতে ওয়াকফ বোর্ডের নিয়ন্ত্রণ কমিয়ে প্রশাসনের ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি বোর্ডে অমুসলিমদের নিয়োগের সুযোগও রাখা হয়েছে। বিজেপি সরকারের দাবি, ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত জটিলতা নিরসনের জন্যই এই সংশোধনী। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, এই নতুন আইন কার্যকর হলে ওয়াকফ সম্পত্তি রক্ষার পরিবর্তে দখলদারের পথ আরও প্রশস্ত হবে। আগে থেকেই বহু ওয়াকফ জমি সরকারি নথিতে বেসরকারি সম্পত্তি হিসেবে নিবন্ধিত হয়েছে। মধ্যপ্রদেশের বহু শহরেই এমন ঘটনা ঘটেছে, যেখানে ওয়াকফের জমিতে সরকারি ভবন গড়ে উঠেছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইয়েমেনের অভিযানের বার্তা আদান প্রদান অ্যাপে সাংবাদিক যুক্ত হওয়ায় তোলপাড় যুক্তরাষ্ট্র, দায় স্বীকার মাইক ওয়ালটজের। সিনেটে জেরার মুখে শীর্ষ 3 কর্মকর্তা। যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ভেনেজুয়েলার অভিবাসীদের মুক্তির দাবিতে উত্তাল কারাকাস। ট্রেন দে আরাগুয়া গ্যাংদের সদস্য সন্দেহে তাদের এল সালভাদোরে পাঠানো হলেও পরিবারের দাবি এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। মঙ্গলবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের রাজপথে নামেন হাজার হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের নির্বাসন অভিযানের অংশ হিসেবে এল সালভাদোরে পাঠানো অভিবাসীদের দেশে ফেরানোর দাবিতে বিক্ষোভ করেন তারা। সেই সঙ্গে এল সালভাদোরের প্রেসিডেন্ট নাইব বুকেলের প্রতি ভেনেজুয়েলান অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর আহ্বান জানান। আমরা মুক্তি ও ন্যায় বিচার চাই তাদের জন্য যারা আটক রয়েছে, যাদের কোনো স্বাধীনতা নেই। আমরা আমাদের ভাই, আমাদের আত্মীয়, আমাদের সন্তানদের মুক্তি চাই। চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 1798 সালের এলিয়েন এনিমিজ অ্যাক্টের আওতায় ভেনেজুয়েলার অভিবাসীদের নির্বাসনের নির্দেশ দেন। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, তারা ট্রেন দি আরাগুয়া গ্যাংয়ের সদস্য, কিন্তু পরিবারের দাবি এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তাদের প্রিয়জনরা কোনো অপরাধে জড়িত নন।
সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই আমার ভাইদের আটক করা হয়েছে। তারা কোনো অপরাধ করেনি। যুক্তরাষ্ট্রের কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে তা প্রকাশ করুক। নির্বাসিত অভিবাসীদের এল সালভাদোরের কুখ্যাত জেল সিকোতে রাখা হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে বড় কারাগারগুলোর মধ্যে একটি, যেখানে বন্দীদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ দীর্ঘদিনের। স্বজনদের অভিযোগ, তারা তাদের পরিবারের সদস্যদের কোনো খবর পাচ্ছেন না। জেলে থাকা অবস্থায় নির্যাতন ও অবর্ণনীয় মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা করছেন তারা। এদিকে অভিবাসীদের মুক্তির দাবিতে এল সালভাদোরের রাজধানী সান সালভাদোরেও বিক্ষোভে নেমেছে দেশটির বামপন্থী ও বিরোধী দল ফারাবুন্দো মার্তি ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট বা FMLN। প্রেসিডেন্ট নাইব বুকেলে যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করছেন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছেন বলে অভিযোগ দলটির নেতাকর্মীদের। সালভাদোরীয় ভূখণ্ডকে সাম্রাজ্যবাদী কারাগার ও নব্য ফ্যাসিবাদী পরীক্ষাগার হিসেবে ব্যবহারের নিন্দা জানান তারা। আমরা এল সালভাদোরকে যুক্তরাষ্ট্রের নতুন গুয়ান্তানামো বানাতে দেব না। সরকারকে বলতে চাই, এই অন্যায় বন্ধ করুন, তাদের নিজ দেশে ফেরত পাঠানো হোক। অভিবাসীদের মুক্তির দাবিতে এল সালভাদোরের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন একদল আইনজীবী। শুরুতে 30 জন ভেনেজুয়েলানের পক্ষে এই মামলা হলেও তারা চাইছেন সকল বন্দীর জন্যই সুবিচারের পথ খুলে দিতে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের হামলার গোপন তথ্য ভুল করে সাংবাদিকদের কাছে ফাঁস হওয়ায় জেরার মুখে পড়েছেন মার্কিন 3 শীর্ষ কর্মকর্তা। সিনেটে রুদ্ধদ্বার শুনানিতে ডেমোক্র্যাটদের তীক্ষ্ণ প্রশ্নবাণে বিদ্ধ হন তুলসী গ্যাবার্ড, জন র্যাডক্লিফ ও ক্যাশ প্যাটেল। এ সময় ওই চ্যাটে গোপনীয় তথ্য থাকার বিষয়টি অস্বীকার করেন তারা। বার্তা আদান প্রদানের অ্যাপ সিগন্যালে সামরিক পরিকল্পনা সংক্রান্ত গ্রুপ চ্যাটে এক সাংবাদিককে যুক্ত করা নিয়ে তোলপাড় মার্কিন রাজনীতি। স্থানীয় সময় মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ নিয়ে শুরু হয় শুনানি। জেরার মুখে পড়েন 3 শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর পরিচালক জন র্যাডক্লিফ ও কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI এর পরিচালক ক্যাশ প্যাটেল। এ সময় সিগন্যাল গ্রুপের ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন রিপাবলিকান পার্টির আইন প্রণেতারা। তুলসী গ্যাবার্ড ও জন র্যাডক্লিফ উভয়ে ওই চ্যাটে গোপনীয় তথ্য থাকার বিষয়টি অস্বীকার করেন। পাশাপাশি সিগন্যাল গ্রুপের মাধ্যমে যোগাযোগ করার অনুমোদন রয়েছে বলেও জোর দিয়ে বলেন CIA এর পরিচালক। কিন্তু যখন স্পর্শকাতর সামরিক অভিযান সংক্রান্ত তথ্য ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর আসন্ন হামলার বিষয় ছিল কিনা প্রশ্ন করা হয়, তখন বিষয়টিকে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের উপর ছেড়ে দেন তুলসী ও র্যাডক্লিফ। এ সময় পিট হেগসেথের সিদ্ধান্তের উপর নির্ভর করবেন বলে জানান তারা। এর আগে পিট হেগসেথ দাবি করে বলেন, ওই বার্তা আদান প্রদানে যুদ্ধ পরিকল্পনার বিষয় কিছুই ছিল না। তথ্য ফাঁসের দায় স্বীকার করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস। এ বিষয়ে ইলন মাস্ককে তদন্তের দায়িত্ব দিয়েছেন তিনি। যদিও উত্তপ্ত এ বিষয়টিকে হালকাভাবেই দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ওই গ্রুপ চ্যাটে গোপনীয় কিছু ছিল না। তবে ভবিষ্যতে জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা সম্ভবত এটি আর ব্যবহার করবেন না বলেও জানান ট্রাম্প। এটি আসলেই নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত একটি বিষয়, যেমন নিরাপত্তা বলয় ভেঙে কেউ ভেতরে প্রবেশ করতে পারবে কিনা, কিংবা মানুষ কি কথোপকথনে অনধিকার প্রবেশ করতে সক্ষম কিনা। যদি এটি সত্য হয় তাহলে আমাদের অন্য কোনো ধরনের যন্ত্র খুঁজে বের করতে হবে। আমি মনে করি এটি আমাদের করতেই হতে পারে। এর আগে হাউথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার গোপন তথ্য ভুল করে সাংবাদিকের কাছে ফাঁস হয়ে যায়। বিষয়টি আটলান্টিক ম্যাগাজিনের এক প্রতিবেদনে উঠে আসার পর নড়েচড়ে বসে ট্রাম্প প্রশাসন। একে নিরাপত্তা লঙ্ঘন বলে মনে করেন বিশ্লেষকরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইরাকের বসরা শহরে হৃদয়স্পর্শী ইফতার আয়োজন করা হয়েছে, যেখানে প্রায় 900 এতিম শিশুকে একই সঙ্গে ইফতার করানো হয় 2টি দাতব্য সংস্থার উদ্যোগে। এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হলে এতিম শিশুদের জীবন আরও সুন্দর হতে পারে বলে মনে করছেন আয়োজকরা। একসঙ্গে শিশুদের ইফতারের এই চিত্র ইরাকের বসরা শহরে, যেখানে প্রায় 900 এতিম শিশুকে ইফতার করানো হয়। এই আয়োজনের মূল উদ্যোক্তা বারায়ামাল নাট্রিশ ফাউন্ডেশন ও সাফাই হিউম্যানিটেরিয়ান চ্যারিটি অ্যাসোসিয়েশন।
এতিম শিশুদের বেশিরভাগের বাবা ইরাকে আইএস বিরোধী যুদ্ধে শহীদ হয়েছেন। সংগঠন দুটি শিশুদের জন্য খাদ্য, পোশাক ও আর্থিক সহায়তা প্রদান করে। এছাড়া এতিম মেয়েদের জন্য সেলাই সহ বিভিন্ন প্রশিক্ষণ কোর্সও পরিচালনা করা হয় সংগঠন দুটির মাধ্যমে। বাসরাতে 900 জনেরও বেশি শিশুর জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন বয়সের শিশুরা রয়েছে, যাদের বেশিরভাগেরই বাবা আইএস এর বিরুদ্ধে যুদ্ধ করেছে। 2014 সালের পর দেশটির নানা ঘটনা প্রবাহের ফলে এতিম শিশুর সংখ্যা বেড়েছে, যাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন দাতব্য সংস্থা। এই মানবিক কার্যক্রম সম্পূর্ণ দাতাদের অনুদানের উপর নির্ভরশীল। সরকার বা কোনো রাজনৈতিক দলের সহায়তা ছাড়াই স্থানীয় জনগণের দানে এই আয়োজন সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংগঠকরা। এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হলে এতিম শিশুদের জীবন আরও সুন্দর হতে পারে বলে মনে করছেন আয়োজকরা। অর্চিতা শহীন, সময় সংবাদ। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। উভয় দেশকে শক্তিশালী এবং সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন তিনি। মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতির মাধ্যমে এই অভিনন্দন জানানো হয়েছে। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের দিবসটি এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে এসেছে যখন অন্তর্বর্তী সরকার জাতিকে নির্বাচনের জন্য প্রস্তুত করছে, যা বাংলাদেশের মানুষকে জাতি গঠনে এগিয়ে যাওয়ার পথ বেছে নেওয়ার সুযোগ করে দেবে। একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে যাত্রায় বাংলাদেশকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।